কোটা বহালের রায় স্থগিত হলেও কমিশন গঠনের দাবি নিয়ে এখনো উত্তাল রাজপথ। কাল বিকেলে আবারও বাংলা ব্লকেট। দিনভর শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম দুর্ভোগ। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পাশে থাকবে চীন। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শি জিনপিং। সুদ মুক্ত সহ 4টি প্যাকেজে অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি। দ্য গ্রেট হলে গার্ড অব অনার। ধান থেকে চাল হতেই কেজিতে 10 টাকা বাড়তি হাতাচ্ছেন ব্যবসায়ীরা। নওগাঁয় ভরা মৌসুমেও পাইকারি মোকামে বস্তায় বেড়েছে 200 টাকা। সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষক। এবং উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কাটেনি দুর্ভোগ। দুর্গত এলাকায় সুপেয় পানি ও খাদ্যের তীব্র সংকট। গাইবান্ধায় শতাধিক স্কুলে বন্ধ পাঠদান। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কোটা বহালের রায় সরকারের আপিলে স্থগিত হলেও কমিশন গঠনের দাবি নিয়ে এখনো উত্তাল রাজপথ। কাল বিকেল 3:30 থেকে আবারও দেশের বিভিন্ন পয়েন্টে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে শাহবাগে ছেড়ে যান শিক্ষার্থীরা। এদিকে দিনভর সড়ক মহাসড়ক রেলপথ অবরোধে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মীরা। বিকাল 5টার পর থেকে আন্দোলন একটু ভিন্ন রূপ নেয়, অর্থাৎ বিভিন্ন স্থানে যারা ব্লকেট করেছিলেন শাহবাগ মোড়ে চলে আসতে শুরু করেন। অর্থাৎ রাজধানীর যেসব সড়কগুলো তারা ব্লকেট করে রেখেছিলেন সেখান থেকে সবাই শাহবাগে এসে জড়ো হন এবং সন্ধ্যা নাগাদ তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি শুরু করব। শিক্ষার্থীদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকার হুঁশিয়ারি দিয়েছে তারা। সড়ক দিয়ে যারা চলাচল করছেন তারা অনেকটাই পায়ে হেঁটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাচ্ছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে জড়ো হন এবং এরপরই ঢাকা সিটি কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন। চলতে থাকে মুহুর মুহুর স্লোগান। একটা পর্যায়ে দেখা যায় চারপাশের যতগুলো সড়ক আছে সবগুলো সড়কই কিন্তু এখানকার যারা ছাত্ররা আছেন তারা বন্ধ করে দেন এবং এরপরই শুরু হয় ভোগান্তি। অফিসে যাইতে পারতাছি না, এর জন্য এই যে আটকা পড়ে বসে রয়েছি। একটা রুগী দেখে রোডে এসে দেখি যে গাড়ি গুড়ি কিছুই নেই। এখন তো বাসায় তো যাওয়াই লাগবে, এখন তো হাঁটতে শুরু করছি। সারা ঢাকা জুড়েই রয়েছে ভোগান্তি। সেই খবর জানতে আমরা একটু চলে যাব কারণ বাজারে। সেখানে রয়েছেন সহকর্মী তোহা খান তামিম। ব্লকেট কর্মসূচির কারণে এইখানে যে 5টি সড়কে কিন্তু বন্ধ রয়েছে এবং 5টি সড়কে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। মেট্রো রেলের ভেতরে যে টিকিটের যে যাত্রীরা যারা রয়েছেন তারাও ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন শুধুমাত্র একটি টিকিট পাওয়ার জন্য। সারাটা দিন গেল এখানে অপেক্ষা করতেছি, গাড়ি পাচ্ছি না বাসায় যাওয়ার জন্য। এই ছিল কারওয়ান বাজার থেকে। এখন আমরা ফার্মগেটের পরিস্থিতি জানবো সহকর্মী মনির হোসেনের কাছ থেকে। সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের নামে যেই আন্দোলন শিক্ষার্থীরা করেছিলেন সেই আন্দোলনে কিন্তু এই ফার্মগেট পুরো চত্বরটাই কিন্তু ব্লকড হয়েছিল। গরমের তীব্রতাও বেশি ছিল, যানবাহনের সংকট, গরম সব মিলে নাভিশ্বাস বলা যায় যাত্রীদের। অনেকের সাথে কথা বলেছি, তারা দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে তারা আসলে শঙ্কা প্রকাশ করেছেন যে তারা তাদের নির্দিষ্ট ফ্লাইটটি ধরতে পারবেন কিনা। এবং আমরা আরও কিছু যে চিত্র দেখেছি সেটি হচ্ছে যে রোগী এবং তাদের স্বজনরা তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমার আরেক সহকর্মী আলামিন তুষার। সকাল 11টায় অবরোধের কারণে ট্রেন চলাচল ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়া যে সাধারণ যাত্রী তারা বারবার একটি কথাই বলছিলেন যে আন্দোলন কিংবা যেই দাবি দেওয়াই হোক সেটা যারা আন্দোলন করছেন তাদের কাছেও এবং যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের কাছেও এই সম্পূর্ণ জায়গা থেকে দ্রুত সময়ে তারা তাদের ভোগান্তি থেকে মুক্তি চান। মুক্তিযোদ্ধা কোটা বহালের রায়ে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেছেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের আদেশ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক। সরাসরি চলে যাব তার কাছে। ব্যারিস্টার মঞ্জুরুল, আপনার কাছে প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে যে এই যে আজকে স্থিতি অবস্থা আপিল বিভাগ তাদের আদেশে বলেছেন, এই আদেশের ফলে বর্তমান যে কোটার যে অবস্থা রয়েছে বা কোটা ব্যবস্থা রয়েছে সেটির আসলে কি অবস্থা, এটি যদি একটু সরাসরি খোলাসা করে বলতেন, স্পষ্ট করতেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। যে আদেশটি খুবই স্পষ্ট, সেলফ এক্সপ্লেনেটরি।
আপনারা জানেন যে 2018 সালে কোটা প্রথা বাতিল করে প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনের ফলে কোটা প্রথা ছিল না এবং এখন পর্যন্ত কোটা প্রথা বিরুদ্ধে তখন মুক্তিযোদ্ধার সন্তান যারা এরকম 7 জন রিট পিটিশন দায়ের করেছিলেন সেই প্রজ্ঞাপনটিকে চ্যালেঞ্জ করে যে ওই কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেটি বেআইনি এবং অবৈধ। হাইকোর্ট ডিভিশন সকল পক্ষ উভয় পক্ষকে শোনার পর গত 1 সপ্তাহ আগে রায় দিয়েছেন, যে রায়ে অ্যাবসলিউট করা হয়েছে এবং কোটা প্রথার বাতিলের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটিকে বাতিল করা হয়েছে। এর বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনের সরকার পক্ষ গিয়েছে গভর্নমেন্ট এবং সেই সাথে 2 জন শিক্ষার্থীর পক্ষে, সাধারণ শিক্ষার্থীর পক্ষে আমি সিএমপি ফাইল করেছিলাম গতকালকে। আজকে ফুল কোর্টে হিয়ারিং হলো। ফুল কোর্ট হিয়ারিং হওয়ার পর ফুল কোর্ট স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে। সেই সাথে বলে দিয়েছেন যে ইন দি মেইন টাইম জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শেল রিমেইন ইনঅপারেটিভ, মানে হাইকোর্ট ডিভিশনের রায়ের কার্যকারিতা ওই 7 আগস্ট পর্যন্ত থাকবে, ইনঅপারেটিভ থাকবে, মানে কার্যকারিতা থাকবে না। তার মানে দাঁড়াচ্ছে 2018 সালের যে প্রজ্ঞাপন ছিল কোটা প্রথা বাতিল করে সেই প্রজ্ঞাপনটি বহাল থাকলো এবং বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় সেই কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনটি বহাল থাকবে, সেই অনুযায়ী নিয়োগ হবে। শিক্ষার্থীরা আজকে যে আন্দোলন করছেন সেই আন্দোলনটা প্রথম তারা বলেছিলেন কোটা প্রথা বাতিল হয়েছে। হাইকোর্টের রায় হওয়ার পর ওই বাতিলটাকে যখন আবার হাইকোর্টের রায় বাতিল করে দিল তখন ওই প্রজ্ঞাপনটা আবার বাতিল হয়ে গেল, সুতরাং কোটা প্রথা ফিরে আসলো। কিন্তু আজকে যখন অ্যাপিলেট ডিভিশন আবার ইন্টারফেয়ার করলো তখন কিন্তু আবার 18 সালের কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন সেটা বহাল হলো। তো তাদের যে দাবিতে আন্দোলন করতেছে তাদের দাবি কিন্তু এখানে ফুলফিল হয়েছে। আচ্ছা ব্যারিস্টার মঞ্জুর, আমার পরবর্তী কোশ্চেন আছে একটা, যে কোশ্চেনটা আমি করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে 4 সপ্তাহের স্থিতি অবস্থা আছে জারি করা হয়েছে বা আদেশটা দেওয়া হয়েছে, অর্থাৎ 7ই আগস্ট গিয়ে এটা আবার হচ্ছে গিয়ে উন্মুক্ত হয়ে যাবে। সেই 7ই আগস্ট পরবর্তী শুনানির দিন কি হতে পারে, সেটা সম্ভাব্য আসলে কি হতে পারে, সেই সম্ভাবনাটুকু যদি আমাদেরকে একটু জানাতেন। আপিল বিভাগ আমাদের একটা কনভেনশন অনুযায়ী আদেশ দিয়ে থাকেন। নর্মালি 4 সপ্তাহ 6 সপ্তাহ এরকম আদেশ হয়। এটা হচ্ছে আমরা যে সিএমপিগুলি ফাইল করি, হাইকোর্ট ডিভিশন যে রায়টি দেয় সে রায়ের কপি প্রস্তুত না হওয়া পর্যন্ত এই আদেশটা দেওয়া হয়। আপনারা জানেন যে আপিলটা ফাইল করা হয়েছে, সিএমপি ফাইল করা হয়েছে, সেখানে কিন্তু হাইকোর্ট ডিভিশনের আদেশটি এখন পর্যন্ত নাই। এই 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে যাতে হাইকোর্ট ডিভিশনের আদেশটি তৈরি হয়, সই-স্বাক্ষর হয় এবং হাইকোর্ট ডিভিশনের আদেশটি দায়ের করে আমরা সিপি ফাইল করতে পারবো সংযুক্ত করে। এবং আপিল বিভাগের সামনে যখন হাইকোর্ট ডিভিশনের পূর্ণাঙ্গ আদেশ থাকবে তখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বিচার করবেন। ইন দি মেইন টাইম স্ট্যাটাস কো এবং হাইকোর্ট জাজমেন্ট ইনঅপারেটিভ থাকবে বলে দিয়েছেন। সুতরাং এখানে কোনোই দোয়াটে কোনো বিষয় নেই, কোনো অস্পষ্টতা নেই। তারা আন্দোলনকারীরা যে বিষয়ে আন্দোলন করতেছিল তাদের কোটা প্রথা বহালের জন্য এই আদেশের ফলে কিন্তু অন্তত 4 সপ্তাহের জন্য কোটা প্রথা বহাল থাকলো। পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশন যে সিদ্ধান্ত দিবেন হাইকোর্টের রায় দেখার পরে, যেহেতু বিচারাধীন বিষয় সুতরাং সেটার উপরে শিক্ষার্থীদের কিন্তু রিলাই করতে হবে। এবং আপিল বিভাগ 2টা শব্দ উচ্চারণ করেছেন, 2টি লাইন বলেছেন যে সকল প্রতিবাদকারী কোমলমতি ছাত্রছাত্রীদেরকে স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো। আরেকটি বলেছেন স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের আদালতের সামনে বক্তব্য তুলে ধরতে পারবেন ওই দিন। এই 2টা নির্দেশনার ফলে এটা আরও স্পষ্ট যে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে হবে এবং এটা কিন্তু আদেশের অংশ এবং তারা যদি চান তাহলে তারা এখানে এসে তাদের বক্তব্য পেশ করতে পারবেন। 2টা কারণে আমি এখানে বলি। একটা হচ্ছে যে যখন একটি নির্বাহী বিভাগের প্রজ্ঞাপনকে হাইকোর্ট বিভাগ বাতিল করে দিল, তার বিরুদ্ধে যখন আপিল হয়েছে তখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা হচ্ছে আপিল বিভাগের। আপিল বিভাগ সকল পক্ষকে শুনে যে সিদ্ধান্ত দিবেন তার পরবর্তীতে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ রয়েছে। এই অবস্থায় তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, আমি আজকে শুনলাম সর্বশেষ কর্মসূচি যে আগামী 3টা থেকে তারা আবার বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন। আমি মনে করি তাদের এই ধরনের কর্মসূচি ঘোষণা
ঔদ্ধত্যমূলক এবং এরকম ঘোষণা বেআইনি, অযৌক্তিক এবং সেটা আদালত অবমাননার শামিল। ব্যারিস্টার মঞ্জুরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মতামতের জন্য, এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পুরো বিষয়টি আমাদের সামনে পরিষ্কার করার জন্য। আমাদের সাথে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন ব্যারিস্টার শাহ মঞ্জুর হক। যারা রিটকারী যে দুজন ছাত্র রয়েছেন তাদের পক্ষে ব্যারিস্টার মঞ্জুর ইতিমধ্যেই আদালতে লড়ছেন, আমরা তার মন্তব্য শুনছিলাম। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে চীন সবসময় পাশে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা দিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বাংলাদেশের জন্য সুদ মুক্ত সহ 4টি প্যাকেজে অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে রাজি করাতে প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গে সমঝোতার আশ্বাসও দেওয়া হয়েছে। স্থানীয় সময়ে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভেয়া রবিন। চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হল বুধবার বিকেলে। স্থানীয় সময় বিকেল 4টার পর বেজিংয়ের দ্য গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দুই শীর্ষ নেতা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এতে নিজ নিজ দেশে নেতৃত্ব দেন শেখ হাসিনা এবং শি জিনপিং। গ্রেট হলের বৈঠক নিয়ে পরে হোটেল দ্য রেজিসে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। বহুল প্রত্যাশিত এই সফরে বাংলাদেশের জন্য 4 প্যাকেজে ঋণ অনুমোদনের আশ্বাস দিয়েছেন শি জিনপিং। চাইনিজ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট, ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব। রোহিঙ্গা ইস্যুর প্রসঙ্গ প্রধানমন্ত্রী না তুললেও চীনা প্রেসিডেন্ট সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওয়াদা পুনর্ব্যক্ত করেন। চীন এবং বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি আগামীতেও এক যুগে এগিয়ে যাবে, দুই শীর্ষ নেতার বৈঠক থেকে সেই বার্তাই স্পষ্ট হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধান সহ ভূ রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এইসব কারণেই বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আগের বছর প্রধানমন্ত্রীর বেজিং সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন নীতি নির্ধারকরা। ফারুক ভেয়া রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। সপ্তাহের ব্যবধানে নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। গত সপ্তাহে 50 থেকে 52 টাকা দরে বিক্রি হওয়া মোটা জাতের চাল বর্তমানে বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকা। এছাড়া সরু চালের কেজি ঠেকেছে 65 থেকে 70 টাকায়। চাষিরা বলছেন হাটে ধানের দাম কম থাকলেও মিল মালিকদের কারসাজিতে বাজারে বাড়ছে চালের দর। তবে চালের দাম বাড়ার কারণ হিসাবে ব্যবসায়ীরা দিচ্ছেন নানা যুক্তি। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বহালের রায় স্থগিত হলেও কমিশন গঠনের দাবি নিয়ে এখনো উত্তাল রাজপথ। কাল বিকেলে আবারও বাংলা ব্লকেট, দিনভর শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম দুর্ভোগ। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পাশে থাকবে চীন, শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শি জিনপিং। সুদ মুক্ত সহ 4টি প্যাকেজে অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি। দ্য গ্রেট হলে গার্ড অব অনার। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়।